হ্যালো বন্ধুরা, আমি শাকগুন্নিল। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব চেন্নাই সুপার কিংসকে নিয়ে এবং স্টিফেন ফ্লেমিং এর দুটো স্টেটমেন্ট, সেটাকে নিয়ে মূলত কথা হবে এবং সেটাকে নিয়ে আলোচনা করলে পুরো চেন্নাই সুপার কিংসের এবারের যে জার্নিটা সেটা কেন ফেইল্ড হয়েছে সেটা নিয়ে মোটামুটি একটা ডিসকাশন হয়েই যাবে। এখন স্টিফেন ফ্লেমিং এর দুটো বক্তব্য, একটা স্টেটমেন্ট কর্ণজিৎ যেখানে সে বলছে যে অকশনে আমাদের ভুলভাল হয়েছে, রেজাল্ট দেখলে আমাদের সেটা বুঝতে পারা যাচ্ছে, এই কথা তিনি বলেছেন। এবং তিনি এটাও বলেছেন যে পার্সেন্টেজ ক্রিকেট যেটাকে বলা হয় সেটা খেলে এখনো সফলতা পাওয়া যেতে পারে, এটাতে তিনি বিশ্বাস করেন যে না, পার্সেন্টেজ ক্রিকেট এখনো সাকসেসফুল করতে পারে টিমকে। এখন পার্সেন্টেজ ক্রিকেট কি, এটার ব্যাপারে আমি একটুখানি অনেক দর্শক খুব একটা শিওর থাকবে না, তো আমি একটু জানিয়ে দিই। এক কথায় যদি বলতে হয়, পার্সেন্টেজ ক্রিকেট বিষয়টা হচ্ছে যে লো রিস্ক শটস খেলে স্কোর বোর্ডে রান তোলা যেতে পারে, পার স্কোরের থেকে বেশি রান একটা সার্টেন পিচে আনা যেতে পারে, এইটাতে তিনি এখনো বিশ্বাস করেন। এবার এই দুটো বক্তব্যকে নিয়ে আমরা আলোচনা করবো। সবার আগে অকশন নিয়ে কথা বলি। অকশন নিয়ে আমার বক্তব্যটা কি আগে আমি বলে দিই, তারপর তুমি তোমার বক্তব্য রাখো। অকশন নিয়ে যেটা স্টিফেন ফ্লেমিং এর বক্তব্য, সেটা আমার পুরোপুরি ঠিক মনে হয় না। প্রথম কথা হচ্ছে, মিড সিজনে, এখন সিজন চলছে, 9টা খেলেছে চেন্নাই সুপার কিংস, এখনো 5টা বাকি। হ্যাঁ, তারা হয়তো ফুটে গেছে, প্রায় প্রায় অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি তারা ফুটে গেছে, আমরা সবাই বুঝতে পারছি। এবছর প্লে অফসে তো আর চেন্নাই সুপার কিংস যাচ্ছে না, কিন্তু মিড সিজনে এই ধরনের স্টেটমেন্ট কোচের তরফ থেকে আমার মনে হয় না আসা উচিত, কারণ সেটা টিমের যে মনোবল সেটা কোথাও একটা ভেঙে দেয়। এই প্লেয়ারগুলোকে তোমরাই তুলেছো, তোমরাই কিনেছো, মাঝপথে যদি হঠাৎ করে বলো যে অকশন আমাদের ভুলভাল হয়েছে, তার মানে সেটা কোথাও একটা ড্রেসিং রুমে বা প্লেয়ারদের কাছে বার্তা যাচ্ছে পরিষ্কার যে এই টিমটার উপরে আমাদের কনফিডেন্স নেই বা আমরা কেপেবল এনাফ প্লেয়ার্স তুলতে পারিনি। এবার সেটা কতটা ঠিক, আমার মতে এটা হওয়া উচিত নয়। হয়তো আমরাও রিয়েলাইজ করছি যে হ্যাঁ, হয়তো এই টিমটার মধ্যে একটা ইনকেপেবল ব্যাপার রয়েছে, হয়তো এনাফ ফায়ার পাওয়ার নেই, যেটা নিয়ে আমরা আগে ডিসকাশন করেছি, কিন্তু সেটাকে কেন্দ্র করে স্টেটমেন্ট আসা অফিসিয়ালি, এটা আমার মনে হয় খুব খারাপ একটা দিক দেখায় চেন্নাই সুপার কিংসের মতন এত সাকসেসফুল একটা ফ্র্যাঞ্চাইজির, যারা সবসময় কনফিডেন্ট থেকেছে, যারা নিজেদের ব্র্যান্ড অফ ক্রিকেটে সবসময় ট্রাস্ট রেখেছে এবং তারা সাকসেসফুল হয়েছে। এবং তাদেরকে কখনো আমরা এই ধরনের বিতর্কিত স্টেটমেন্ট, এই ধরনের কথাবার্তা খুব একটা বেশি বলতে দেখিনি। তারা সবসময় কাম, কম্পোজড, এরকমই একটা, কিন্তু সিএসকে ম্যানেজমেন্ট মানে এই শব্দগুলি সবার আগে মাথায় আসে। সেখানে আমার মনে হয় না এটা একদম ঠিক জিনিস স্টিফেন ফ্লেমিংয়ের তরফ থেকে হয়েছে। আসল জিনিসটা কি তিনি সেটা ফিল করছেন এবং সত্যিটা কি সেটা মিডিয়ার সামনে আসে বলাতে আমি কোনো রকম ভুল দেখি না, যদি তার এটা সত্যি মনে হয়েও থাকে। সত্যি কি সত্যি না সেটা ডিবেটেবল বিষয়, কিন্তু আমার মনে হয় না যে এটা এই মুহূর্তে বলা উচিত ছিল। 14টা ম্যাচ হয়ে যেত, এবার তারপর তুমি সেটাকে নিয়ে কথাবার্তা বলছো, ঠিক আছে, যখন সিজন চলছে এটা প্লেয়ারদের উপরে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে, পারফরমেন্স পরবর্তীতে আরও পুয়ার হয়ে যেতে পারে। কারণ আফটার মেন্টাল প্রবলেমেই যে ভুগছে চেন্নাই সুপার কিংসের মতন টিম, আদারওয়াইজ এত খারাপ পারফরমেন্স হতো না, সেটা আমরা খুব পরিষ্কার বুঝতে পারছি। 1 নম্বর দিক এটা কর্ণহিত আমার যেটা মনে হয়েছে। 2 নম্বর যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এর থেকেও খারাপ টিম নিয়ে কিন্তু খাতায় কলমে চেন্নাই সুপার কিংস কিন্তু জিতেছে। এবারে যে বোলিং লাইন আপ আমি বারবারই বলেছি, শার্দুল, তুষার দেশপান্ডে, থিকসানা, এরা জিতিয়েছে। রাহানে, যাকে কেউ কেনেনি, তাকে চেন্নাই কিনেছে 1 বছর, পারফরমেন্স বের করে এনেছে। মঈন আলীকে 3-এ খেলিয়ে একটা আইপিএল ফ্র্যাঞ্চাইজি সাকসেসফুল হচ্ছে, যে মঈন আলী অন্য টিমে, মানে এই ধর কেকেআর, মঈন আলী সব ম্যাচ খেলাতে পারছে না। মঈন আলী অন্য ফ্র্যাঞ্চাইজিতে সব ম্যাচ খেলবে কিনা, যে কোনো ফ্র্যাঞ্চাইজি তুমি তুলে ধরে নাও, নিশ্চিত নয়, কিন্তু মঈন আলী একজন অফ স্পিনার, ব্যাটিংটা মোটামুটি একটা করে দেয়, খারাপ আমি বলবো না, আবার ভালোও বলা যেতে পারে না আইপিএল এর লেভেলে। আবার একজন ধরে নাও রবিন উথাপ্পা, তাকে ছেড়ে দিয়েছে কলকাতা, তারপর রাজস্থানে কিছুদিন মধ্যে খেলেছিল, পারফরমেন্স দেখাতে পারেনি, চেন্নাই তাকে তার থেকেও খেলা বের করে এনেছে, ইনফ্যাক্ট কাপ জিতেছে রবিন উথাপ্পাকে নিয়ে। তো সেই টিমটা কি তোমার মনে হচ্ছে যে না, এই টিমটা ইনকেপেবল ওই টিমগুলোর থেকেও? যে কারণে এই টিমটা কখনো ইনকেপেবল তো আমার মনে হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই অকশনে একটা ভুল হয়েছে, সেটা দেখা যাচ্ছে, পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে সেটা। তোমার মনে হচ্ছে যে অকশনে ভুল হয়েছে? হ্যাঁ, অকশনে একটা ভুল হয়েছে, কারণ তুমি যদি দেখো রাহুল ত্রিপাঠী, মানে আমি যতটা রাহুল ত্রিপাঠী খেলা দেখেছি বা আমি যতটা রাহুল ত্রিপাঠীকে অ্যানালাইজ করেছি, তাহলে চেন্নাইয়ের টিমে রাহুল ত্রিপাঠী ফিট হয় না আমার মনে হয়। মেন্টালিটি ওয়াইজ বলছো না চিপকের গ্রাউন্ড ওয়াইজ? চিপকের গ্রাউন্ড ওয়াইজ আমি বলছি, চিপকের গ্রাউন্ড ওয়াইজ রাহুল ত্রিপাঠী ফিট হয় না, ঠিক আছে। দীপক হুডাও, মানে তোমার বক্তব্য রাহুল ত্রিপাঠীকে নিয়ে এটা তাহলে যে ফাস্ট পিচেস যত হবে রাহুল তত যে ব্যাটে বল এলে, হ্যাঁ ব্যাটে বল এলেও একটু বেটার ব্যাটসম্যান, ঠিক আছে। আর যখন পুরো টিম এরকম ধরাশায়ী হয়ে যাচ্ছে, তখন তো রাহুল ত্রিপাঠীও বাজে খেলছে, সেটা আলাদা ডিবেট। কিন্তু আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে রাহুল ত্রিপাঠী চেন্নাইয়ের পিচে অতটা ভালো ফিট নয়, ঠিক আছে। এবার দেখো খেলতে পারলে ইকুয়েশন বদলে যেত, তখনই মনে হতো যে রাহুল ত্রিপাঠীও ফিট ভাই, কোনো ইয়ে না, সেটাও ডিবেটেবল বিষয় অ্যাকচুয়ালি। কিন্তু হ্যাঁ, অকশনে একটা একটু কিছু তো ভুল হয়েছে। দেখো আমার যেটা মনে হয় যে কনওয়ে, তার সঙ্গে সঙ্গে পাথিরানা তো রিটেন ছিল, কনওয়েকে তুলেছে অকশন টেবিল থেকে। কনওয়ে এই চেন্নাই সুপার কিংসকে 2023-এ ফাইনাল জিতিয়েছে, মানে পুরো গোটা সিজন জুড়ে ভালো খেলেছে। কনওয়ে তো অ্যাকচুয়ালি ফিট, কনওয়েকে তুলেছে, রচিন রবীন্দ্রকে তুলেছে, এই অকশন থেকেই তুলেছে।
অশ্বিনকে তুমি কি বলবে? অশ্বিন ভুলবাই? আমার মতে কখনোই অশ্বিন না, কখনোই ভুলবাই না। এবং অশ্বিন তুমি দেখো, চেন্নাই বরাবর যেন বিখ্যাত হচ্ছে স্পিনিং ট্র্যাকের জন্য। হ্যাঁ, এবার আশ্বিনের মতন একজন বলার এবছর খারাপ যে তুমি গুলি মারো, বাদ দিয়ে দেবে বছর, আশ্বিনের মতো পরের একজন বছরই বলার, পারফরমেন্স দিচ্ছে। আশ্বিনের মতো একজন বলারকে তুমি যদি মানে কোনো কিছু না ভেবে তুমি যদি চিন্তা করো যে এ সবচেয়ে ভালো কোথায় ফিট হতে পারে, তোমার মাথাতে চেন্নাই আসবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, এবছর খেলতে পারছে না, প্রবলেম হচ্ছে, কিছু হচ্ছে, চেন্নাই খেলাতে পারছে না, সব ম্যাচ বাধ্য হচ্ছে কারণ ফর্ম খারাপ যাচ্ছে, সেসব ছেড়ে দাও, কিন্তু চেন্নাইয়ের জন্য বেস্ট বাই আশ্বিন হতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি দেখো যে নূর এত টাকা দিয়ে কিনেছে, এখনো তুমি দেখবে এত খারাপ টিমটার অবস্থা, পার্পল ক্যাপের লিস্টে এখনো নূর রয়েছে। আচ্ছা, খালিল প্রথম 6 ওভারে পাওয়ার প্লে, উইদিন পাওয়ার প্লে সব থেকে বেশি উইকেটের লিস্টে বোধহয় এখনো সেকেন্ড পজিশন হোল্ড করছে, সব থেকে ডট বলের লিস্টে বোধহয় সেকেন্ড পজিশন এখনো। মিডলে রয়েছে নূর, আর মিডিল ওভার্সে নূর এসে পারফরমেন্স দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে অকশন খারাপ গেছে, এই কথাটার সঙ্গেও কিন্তু চেন্নাই সুপার কিংসের সঙ্গে মানে পুরোপুরি কিন্তু আমি বলবো না যে একমত হতে পারছি স্টিফেন ফ্লেমিং এর এই বক্তব্যের সঙ্গে। হ্যাঁ, মেই বলা যেতে পারে রাহুল ত্রিপাঠী থেকে যেটা এক্সপেক্টেড ছিল, রাহুল ত্রিপাঠী যেটা অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে করতে পেরেছে সেটা চেন্নাইতে করতে পারছে। এবার আরেকটা বলবো আমি, দীপক হুডারটা আমি ক্লিয়ার নই। দীপক হুডার, বিজয় শঙ্কর, ঠিক আছে, হোয়াইট দীপক হুডা, ঠিক আছে। দেখো বিজয় শঙ্কর, এবার চেন্নাইয়ের ক্ষেত্রে বিষয়টা কি হয়, যেমন তুমি যদি দেখো সেটা কিন্তু উথাপাও ঠিক ছিল না। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাই। ঠিক আছে, উথাপাও কিন্তু ঠিক ছিল না, কিন্তু খেলে দিয়েছে। এবারে বিষয়টা হচ্ছে আমাদের এই পডকাস্ট গুলোতে যেটা হয়, প্রায় প্রত্যেকটা পডকাস্টই আপনারা দেখতে পান যে সন্ধ্যের দেওয়া, আমরা যে সময়টায় বসি সেই সময়টা মানুষজন সন্ধ্যে দেবে, খুব স্বাভাবিক একটা বিষয়। যাই হোক, চলো। তো যেটা বলছে যে উথাপা অ্যাকচুয়ালি তো ফিট হয় না, কিন্তু পারফর্ম করেছে। যতক্ষণ প্লেয়ার পারফর্ম করছে, তোমার অকশন টেবিলে কি ভুল হয়েছে, তোমার মনে হবে যে অকশন খুব ভালো হয়েছে। হ্যাঁ, সব প্লেয়ার পারফর্ম করলে সব ঠিক আছে। হ্যাঁ, তো আমার বক্তব্য যেটা, যে সেটা হচ্ছে যে চেন্নাই সুপার কিংস কোনো বছরই অকশন থেকে এমন প্লেয়ার তুলে আনছে যেটা দেখে তোমার মনে হবে যে ওরে বাবা, বিশাল একেবারে ভালো টিম করেছে, এরা তো একেবারে উইনিং মেটেরিয়াল, মনে হয় না। কিন্তু ওরা কাপ পেতো। এবার অ্যাকচুয়ালি মনে হয়েছিল যে চেন্নাই সুটেবল প্লেয়ার্স তুলেছে, তাদের হোম গ্রাউন্ড বিশেষ করে মাথায় রেখে প্রপার স্পিনার তুলেছে, এবং রাহুল ত্রিপাঠীকে দেখো, রবিন উথাপ্পা বুড়ো বয়সে, আমি কারুর থেকে কোনো ক্রেডিট কেড়ে নিচ্ছি না, অজিঙ্ক্য রাহানে এখন পারফরমেন্স দিচ্ছে, তোমার মনে হবে যে না, রাহানে সবসময় ভালো ত্রিপাঠীর থেকে। 3 বছর আগে চলে যাও যখন সিএসকে রাহানেকে তুলেছে, সেই সময় তুমি সবসময় রাহানের থেকে ত্রিপাঠীকে টি-20 ফর্মেটে এগিয়ে রাখছে। আরে দেখো, অ্যাকচুয়ালি যখন কেকেআর ত্রিপাঠীকে ছেড়ে দেয়, আমার মনে হয়েছিল কেকেআর কেন ছেড়ে দিচ্ছে ভাই, থেকে ধরে রাখা উচিত। এক্স্যাক্টলি, ঠিক আছে। তো সেখানে আমার মনে হয় যে এরকম দুর্বল, মানে যদি এটাকে বলতে হয় যে দুর্বল অকশন গেছে সিএসকে এর জন্য, তাহলে দুর্বল অকশনের আগের গেলেও গেছে, কারণ তারা আগেও ওই ধরনের প্লেয়ার তুলে নিয়েছে যাদেরকে কেউ নেবে না, তাদেরকে নিয়ে জিতেছে। এই সেম জিনিসে মানে আমার অকশনটা কেন আরো মনে হয়েছে যে কিছু প্রবলেম আছে অকশনে, যেটা আবার এই সেকেন্ড যে পয়েন্টটা, সেই পয়েন্টটার সঙ্গে কিছুটা কোরিলেট করে। ঠিক আছে, যে সিএসকে কোনো পাওয়ার হিটার তোলার দিকে যায়। এবার যেটা তুমি বলছো ফ্লেমিং এর যে মাইন্ডসেট, সেই দিক থেকে ঠিক আছে, মানে তাহলে অকশন ঠিক। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এখন খেলা যেরকম হয়ে গেছে, তাতে একটা পাওয়ার হিটার লাগেই। এবার পাওয়ার হিটার হিসেবে কে আছে চেন্নাইতে? দুবে। শিবম দুবেকে আমার খুব ভালো কোনোদিন লাগে না। আর ও যে বিশাল মানে যখন ভালো খেললো, নালে মানে শিবম দুবে যে মানে পাওয়ার হিটিং এর সঙ্গে রানটাও করে দেবে। অন্যজিতের যেটা ক্ষোভ, সেই ক্ষোভটা আমারও একটা রয়েছে। শিবম দুবে পা নড়ে না, ঠিক আছে, মানে একটা ব্যাটসম্যান পা নড়ে না, এরকম আপনি কজন দেখা? ক্রিস গেল একজন দেখাতে পারেন যে খুব সফল, বা সহবাগ, তার একটু পাটা কম নড়ে, এরকম কজন আছে? ম্যাক্সিমাম কিন্তু পা নড়ানোর প্লেয়ার কোনোদিন সফল হয় না, কোনোদিন সফল হয় না, খুব স্বাভাবিক। এবার শিবম দুবের এই একটা প্রবলেম। এবার আমি যেটা বলছি, ধরো যেটা মার্করাম এলএসডিতে করে দিচ্ছে, মার্কস করে দিচ্ছে ধরে না, সেই রকম যারা চাইলে একটু ধরেও খেলতে পারবে এবং প্রয়োজনে মারতেও পারবে। সেটা ধরো ঋতুরাজ রয়েছে, এবার ঋতুরাজ আউট, মানে বেরিয়ে গেল, আউট অফ সার্কিট হয়ে গেল সিএসকে এর জন্য। স্ট্রাইকারটা হট করে মানে গিয়ার আপ করতে পারবে হঠাৎ করে। আমি সেই বিষয়ে একমত নই তোমার সঙ্গে। আমার মনে হয় ঋতুরাজ গায়কোয়াড়ের সেই ক্যাপাবিলিটি রয়েছে, এবং ইন্টারন্যাশনাল সেঞ্চুরি রয়েছে খুব কম বলে, অনেক বড়, বোধহয় 123 রানে একটা ইনিংস হচ্ছে গুয়াহাটিতে বোধহয়, খুব কম বলে। তো ঋতুরাজ সেটা ইন্টারন্যাশনাল করে দেখিয়েছে যে ও করতে পারে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই টিমটাতে এখান থেকে আমরা ধীরে ধীরে সেকেন্ড পয়েন্টে চলে আসছি অকশন থেকে পার্সেন্টেজ। আমি যেটা বলছি, দেখো স্পেসিফিক একটা হিটার, তুমি দেখো সব। হ্যাঁ, এইটা আমি তোমার সঙ্গে একমত যে স্পেসিফিক হিটার। এবার আমার কাছে আমার বক্তব্য, স্পেসিফিক হিটারটা যেন এরকম না হয়ে যায় সে আন্ডার রাসেল, যে শুধু চালাতেই পারে, বা ধরে নাও যেটা দুবের ক্ষেত্রে কাইন্ড অফ তুমি হিটার বলছো, যেমন আমি দুবের ক্ষেত্রে এই প্রবলেমটা বলছি যে ধরে খেলতে পারে। তাও তো আমি বলবো ভাই, দুবে লাস্ট 2-3 ম্যাচ দুবে ভাই ধরে খেলেছে। আমি বছরও তুমি দেখো সিএসকে সব থেকে বেশি রান ওর, ঠিক আছে, দুবে খেলছে ধরে, মানে বাধ্য হচ্ছে, কিন্তু খেলতে পেরেছে অন্তত। দুবের থেকে অ্যাকচুয়ালি এটা আশা করি না, আমার মনে হয় খেলা নয়, আমার মনে হয় না ম্যানেজমেন্ট ওর থেকে এটা আশা করে, এটা চায় ওর থেকে। ঠিক আছে, আমার মনে হচ্ছে এরকম একটা প্লেয়ার দরকার যেরকম মারতেও পারবে, আবার প্রয়োজনে কোলাপস হলে যে ধরে মোটামুটি একটা রান বোর্ডে দিয়ে আসতে পারবে। না দেখো, আমি এখান থেকে দ্বিতীয় দিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে পার্সেন্টেজ ক্রিকেট।
এবার এই যে পাওয়ার হিটার ব্যাপারটা বলছে, এটা কেন তোলা হচ্ছে না চেন্নাই সুপার কিংসের তরফ থেকে? ইনফ্যাক্ট লাস্ট কয়েক বছর, লাস্ট কয়েকটা অপশন যদি তুমি দেখবে যে ওরা এদিকে ফোকাসই করে না। স্যাম বিলিংস তুলেছিল, তারপর থেকে ওরা মিডল অর্ডারে একটা ফিনিশার, ওই রোলটা ওরা দিয়ে রেখেছে ধোনিকে আর জাদেজাকে। এবার ওরা ইনকেপেবল হয়ে গেছে। ধোনি তো ফর শিওর হয়েছে, জাদেজা যাই না, আবার হয়তো পরের বছর হয়তো সে একটুখানি ব্যাটিং ফর্ম নিয়ে এলো, ভালো পারফরমেন্স দিল, হতেও পারে। জাদেজার ক্ষেত্রে তবু আমি এখনো একটু মানে স্কেপটিক্যাল, হতে পারে ফর্মে ফিরলো, কিন্তু এখনো জাদেজাকে মানে এখান থেকে আমি পার্সেন্টেজ ক্রিকেটে আসবো। তার আগে আরেকটা পয়েন্ট জাদেজা বলতে আমার মনে পড়লো, অ্যাড্রেস করতেই হবে, সেটা হচ্ছে রিটেনশন। অকশন ভুল গেছে তুমি যে বলছো, এই যে পাওয়ার হিটার, কেন? কারণ পাওয়ার হিটারের রোলটা দেওয়া আছে জাদেজাকে, ধোনিকে, তাদেরকে রিটেন করা হয়েছে। এবার জাদেজাকে তুমি 18 কোটি টাকা দিয়ে রিটেন করছো, এবার এটাকে তুমি ঠিক সিদ্ধান্ত বলবে না ভুল সিদ্ধান্ত বলবে? খালি চোখে দেখলে তোমার মনে হয় ভুল সিদ্ধান্ত, একদম স্ট্রেট ফরওয়ার্ড ভুল সিদ্ধান্ত। এবার তুমি দেখো রবীন্দ্র জাদেজাকে বিসিসিআই কন্ট্রাক্ট দিয়েছে A+, বিরাট কোহলি রয়েছে, রোহিত শর্মা রয়েছে, আর কে রয়েছে, শুভমন গিল রয়েছে বোধহয়, আমি 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 আমার এই মুহূর্তে মনে পড়ছে না, 4 জন রয়েছে মোট কথা, তাদের মধ্যে একজন হচ্ছে রবীন্দ্র জাদেজা। বিরাট কোহলি রয়েছে আমার সঙ্গে রবীন্দ্র জাদেজা। তাহলে তুমি রবীন্দ্র জাদেজাকে তুমি তাহলে বলবে যে হ্যাঁ ভাই চেন্নাই সুপার কিংস তো রেট করছে, টিম ইন্ডিয়া রেট করছে ভাই, বিসিসিআই রেট করছে, সেখানে তুমি সিএসকে কে কি বলবে? কিন্তু অ্যাকচুয়ালি তুমি যদি স্কোর বোর্ড দেখো, তুমি যদি পারফরমেন্সের দেখো, যাদের এরকম ডেলিভার করছে লাস্ট কয়েক বছর যাবত, বোলার হিসেবে বিশেষ করে, যেটা তার মেইন জব আমি মনে করি, সে একজন বোলিং অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার সে নয় হার্দিক পান্ডিয়ার মতন। সেক্ষেত্রে জাদেজার কি 18 কোটি টাকা সত্যি ডিজার্ভ করে? তোমার তো রিটেনশনে ইটসেলফ গন্ডগোল রয়েছে। দেখো জাদেজার অ্যাকচুয়ালি জাদেজাকে ওরা এখনো এটা ট্রাই করাচ্ছে সেকেন্ড ডাউন নামিয়ে, ঠিক আছে। আমার মনে হয় না জাদেজার আর ওটা ডেলিভার করার মতন ক্ষমতা রয়েছে, ঠিক আছে। দেখো জাদেজা ধরে নাও, কথা কথা আমি বিশ্বাস করছি যে জাদেজা ডেলিভার করতেও পারে, আমি ধরে নিলাম, চলো জাদেজা বিশাল বড় প্লেয়ার, আমি নিজে জাদেজাকে রেসপেক্ট করি অ্যাকচুয়ালি, কারণ আমি ভালো ফিল্ডারদেরকে সবসময় রেসপেক্ট করি। কিন্তু জাদেজা যদি তোমার টিমে সেকেন্ড ডাউন হয় আইপিএল টিমে, তাহলে মুশকিল আছে। অ্যাকচুয়ালি তোমাকে বানাতে হচ্ছে জাদেজাকে, মানে এরকম মানে জাদেজাকে উপরে তুলে আনতে হচ্ছে, মানে প্রবলেম তো রয়েছে ব্যাটিং অর্ডারে বিশাল। এবং এই যে ধোনি রিটেনশনটা, যেটাকে নিয়ে চেন্নাই সুপার কিংস কখনো কথা বলে না, সব সময় লুকিয়ে যাচ্ছে, ঢেকে যাচ্ছে, এই যে খেলা, ঠিক আছে, সবচেয়ে বড় প্রবলেম এটাই যে তুমি ধোনিকে রিটেন করছো, তুমি ধোনিকে রিটেন করছো, তাও এবছর 4 কোটি টাকা করেছে, এর আগের বছর আরো অনেক বেশি টাকা দিয়ে করতো, সেটা আনক্যাপড, অনেক রুল ফুল, অনেক কাণ্ড কারখানা করে ধোনিকে আর কি এক প্রকার জোর করেই খেলানো হচ্ছে। সেখানে সবার আর কি মদত রয়েছে যে হ্যাঁ ভাই ধোনি খেলুক ভাই, তাহলে আইপিএল এখনো বড় ব্র্যান্ড হয়ে থাকবে আর কি। আর টিআরপিও উঠে যাচ্ছে, মাঠে নামলে হাউ 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 শুরু হয়ে যাচ্ছে। ধোনি সেই সমস্ত কিছু ডিজার্ভ করে, ধোনি এত কিছু দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেটকে। কিন্তু আমরা যদি ফ্রম ক্রিকেটিং পার্সপেক্টিভ থেকে দেখি যে এই সময় কি ঠিক কি ভুল, চেন্নাই সুপার কিংসে ধোনিকে রিটেন করা কি ঠিক ডিসিশন হচ্ছে? একদমই সবার আগে তো ভুল ডিসিশন সেটা। অকশন তো সবার আগে ভুল নয়, তুমি তো অকশানে গিয়ে ঠিক প্লেয়ারটা তখন তুলবে যখন তুমি ঠিক প্লেয়ারটা ছাড়বে, সেটাই তো সেখানে একটা বিশাল বড় গন্ডগোল হচ্ছে। এবং পার্সেন্টেজ ক্রিকেট, পুরো টিমটা দেখলে বোঝা যাচ্ছে যে জিটি আর সিএসকে আমি বলবো যে সেম কাইন্ড অফ টিম। এবার জিটি সবকিছু ক্লিক করছে, সিএসকে সবকিছু ক্লিক করছে না। জিটি কিন্তু পার্সেন্টেজ ক্রিকেট খেলে, তুমি দেখবে সাই সুদর্শন, শুভমান গিল, ওরা কিন্তু পার্সেন্টেজ ক্রিকেট খেলে। সেক্ষেত্রে আমি ধরে নাও, তুমি কথার কথা, তুমি যদি বাটলারকে দেখো, ঠিক আমি যে প্লেয়ারটার কথা বলছি, এটার অভাব সিএসকে তে রয়েছে, সিএসকে কিন্তু একটা বাটলার নেই। বা কথার কথা তুমি ধরে নাও, নিচের দিকে এসে রাহুল তেওয়াটিয়া খেলতে পারছে না, আলাদা বিষয়, কিন্তু রাহুল তেওয়াটিয়ার ক্যাপাসিটিটা রয়েছে। না দেখো রাহুল আমি দেখো রেট আমিও করি না, ঠিক ফ্র্যাঙ্কলি আমি বলছি রাহুল তেওয়াটিয়া থেকে জাদেজা, এই বুড়ো জাদেজা অনেক বেটার। কিন্তু মানে রাহুল তেওয়াটিয়ার একটা ফায়ার পাওয়ার রয়েছে, যেদিন ক্লিক করবে ওই ওই ভরসায় আর কি জিটি ঠিক আছে। তবে রাহুল তেওয়াটিয়ার সঙ্গে আমি মানে জাদেজার কম্পারিজন, জাদেজার সাথে কম্পেয়ার করছি না, কোনোদিন আসবে বলে আমি মনে করি না। যদি আসে গুড ফর রাহুল তেওয়াটিয়া, তখন অবশ্যই সেটার প্রশংসা আমি করব। কিন্তু আমার মনে হয় যে পার্সেন্টেজ ক্রিকেটের বিষয়টা, তাহলে পার্সেন্টেজ ক্রিকেটে তোমার সাকসেস কে দিয়েছে? কনওয়ে দিয়েছে, ওই ধরনেরই প্লেয়ার। কনওয়ে কখনোই তোমাকে 250 স্ট্রাইক রেটে প্রিয়াঙ্ক শেরের মতন ব্যাটিং করে দেবে না। ঋতুও পার্সেন্টেজ ক্রিকেট খেলে, ওরা দুজনে মিলেই রান করতো, যে জিনিসটা জিটির হচ্ছে, দুজনে মিলেই রান করছে, দুজনেরই স্ট্রাইক রেট ধরো 150-এর উপরে, কিন্তু দুজনে মিলে যখন 100 করছে 10 ওভারে তুমি দেখছো তাহলে বোর্ডে 105 হয়ে গেছে। কথা আমি বলছি, এরকম দিকেই জিটি এগোচ্ছে। কিন্তু প্রথম কথা হচ্ছে তুমি তাহলে ওপেনিংটাকে ব্যাক করছো না, ভেঙে দিচ্ছ। তুমি পার্সেন্টেজ ক্রিকেটের কথা বলছো, তুমি এদিকে ত্রিপাঠীকে ফিট করছো, রচিন রবীন্দ্রকে ফিট করছো, কারণ তুমি চাইছো 6 ওভারে 75 তুলতে। তাহলে তোমার স্ট্র্যাটেজির সঙ্গে তোমার বক্তব্যের কোনো সামঞ্জস্য নেই। পার্সেন্টেজ ক্রিকেটের যদি তুমি কথা বলতে, তাহলে তুমি কেন আমাদের কনওয়ে আর ঋতুকে তুমি কেন সাপোর্ট করো? ওপেনিংটা তো ভাঙাই ইটসেলফ প্রথম গন্ডগোল। এবার রচিন রবীন্দ্র তাকে দিয়ে যে ফায়ার পাওয়ারটা বের করতে চাইছে, যে ও আমাকে গিয়ে অভিষেক শর্মার মতন ইনিংস খেলে দেবে বা প্রিয়াঙ্ক সারিয়ার মতন কথা, সেইটাও আফটার ক্যাপিটালাইজ করতে হয়। কারণ রচিন রবীন্দ্র যতটা বড় প্লেয়ার ইন্টারন্যাশনালে হয়েছে,
ততটা বড় প্লেয়ার আইপিএল হতে পারছে না। শুরুর দিকে কিছু রান করছিল, সেটাও কিন্তু খুব বড় স্ট্রাইক রেটে করেছে এরকম বিষয় নয়। হ্যাঁ, অ্যাকচুয়ালি আইপিএল কেরিয়ার রচিন রবীন্দ্র তোমাকে যদি এখন অব্দি বলতে হয় হি ফেল্ড, ঠিক আছে, এখন অব্দি কিন্তু সেরকম ভাবে কিছু আমরা দেখতে পাইনি, 2-3-4 ম্যাক্স টু ম্যাক্স ইনিংস ছাড়া। তো সবকিছু মিলিয়ে স্ট্র্যাটেজির সঙ্গে বক্তব্যের সামঞ্জস্য নেই। আর পার্সেন্টেজ ক্রিকেটের যে বিষয়টা, ডেফিনেটলি পার্সেন্টেজ ক্রিকেট আমি সবসময় বিশ্বাস করি। পার্সেন্টেজ ক্রিকেট যদি কোনো টিম এফেক্টিভলি খেলতে পারে তাদের ফ্যানদের জন্য সেটা হচ্ছে সব থেকে সুন্দর জায়গা। জিটির ফ্যানরা কি নিশ্চিন্ত ভাই যে আমার টিম ভাই এরা করে দেবে, ঠিক আছে। চেন্নাই যখন খেলেছে চেন্নাইয়ের ফ্যানরা ভাই নিশ্চিন্ত ভাই যে ঠিক আছে করে দেবে, সেন্সিবল ক্রিকেট। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা ব্যালেন্স দরকার প্রপার ফায়ার পাওয়ারের, তাই না, যে একটা তোমার হিটার থাকবে না মানে দেখো, তাও বলবো পার্সেন্টেজ ক্রিকেট খেলে যে মানে আমি পুরোটা একমত নই এ বক্তব্যের সঙ্গে। হ্যাঁ অবশ্যই হয়, জিটি দেখাতে পারছে, তাহলে তোমাকে জিটির মতন কনসিস্টেন্ট হতে হবে, এতটাই কনসিস্টেন্ট হতে হবে। চেন্নাই হয়েছে বলেও সফলতা তারা পেয়েছে, তোমাকে এতটাই কনসিস্টেন্ট হতে হবে যদি তুমি এই ফর্মুলাতে যাও। কিন্তু আমার মনে হয় যে লাস্ট 2 বছর ধরে কোনো, তুমি আমাকে বলো, তুমি যেটা বলতে চাইছো আমি সেটাই বুঝতে পেরেছি কি বলতে চাইছো। এই যে 260 240, এটাই বলছি, যখনই তুমি 260 চেস করতে যাবে বা 240 চেস করতে যাবে তখন তো তোমার এই ফর্মুলা চললে হবে না। বা যেটা ধরে নাও চেন্নাই ফার্স্ট যে ম্যাচটা হারে, আমি যখন রাতে লাইভে গেছিলাম বলেছিলাম চেন্নাইয়ের এই ইন্টেন্ট নিয়ে খেললে হবে না, ঠিক আছে। যদি তুমি এখনো মনে করো যে 200 রান চেস করতে হবে, আমি ম্যাচ 16 ওভার অব্দি নিয়ে যাবো, আমি ম্যাচ ডিপে নিয়ে যাবো, তারপর নেমে আমি মানে চালিয়ে একেবারে করে নেবো, ওটা ভাই আজকের দিনে আর হবে না, ঠিক আছে। তো আমার পরিষ্কার এখানে মনে হচ্ছে তুমি পার্সেন্টেজ ক্রিকেট খেলতে চাইছো, খুব ভালো কথা, সেটা তোমার সাকসেস থিওরি, পেয়েছো, আরো করতে চাইছো, কন্টিনিউ করো। জিটি করে দেখাচ্ছে যে এখনো পসিবল। এই বছর তুমি দেখো যেরকম পিচ দেওয়া হচ্ছে, মানে তাতে করে কিন্তু পার্সেন্টেজ ক্রিকেটের থাকছে খেলা যাবে। কিন্তু তোমাকে এটাও মাথায় রাখতে হবে যে একটা ব্রেভিসের মতন প্লেয়ার যাকে তুমি ফার্স্টে তুলছো না পরে আনছো, সেরকম প্লেয়ারও কিন্তু দরকার। এবার ব্রেভিস যদি সাকসেসফুল হলো, গুড ফর সিএসকে, পরের বছরগুলোতে তাহলে সেই একটা জায়গা। এবার তাকে তুমি আবার নামাচ্ছ, যখন তুমি নামাচ্ছ জাদেজার পরে, তো সবকিছু মিলিয়ে একটা গন্ডগোল, একটা জগা খিচুড়ি সিএসকে এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখতে আমরা অভ্যস্ত নই একদম। তো আমার মনে হয় যে এখানে মানে স্টিফেন ফ্লেমিং এর যে চিন্তা ভাবনা বা তার যে বক্তব্য পুরোপুরি ভুল নয়, তবে সেগুলোকে নিয়ে ডিসকাশনের জায়গা রয়েছে। কিছু পুরোপুরি ভুল না, মানে কিছু হ্যাঁ মানে একটু এদিকে তুমি এগুলো নিয়ে ডিবেট প্রপারলি করতে পারো, অনেক জায়গা রয়েছে বা অনেক পয়েন্ট রয়েছে যেগুলোকে তুমি অ্যাড্রেস করতে পারো, যেটা স্টিফেন ফ্লেমিংয়ের বক্তব্যের সঙ্গে যায় না, এবং সেটাই আমরা প্রায় আজকে করবার চেষ্টা করলাম। আপনাদের কিরকম কি লেগেছে এই পডকাস্টটা, আপনাদের বক্তব্য কি, সবকিছু আমাদেরকে সেটা কমেন্ট করে জানাবেন। এর আগের পডকাস্টগুলো আপনারা চাইলে দেখতে পারেন, নানান টপিক নিয়ে আমরা পডকাস্ট করেছি। আর যাদের ভালো লাগছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করুন বেঙ্গলে এরকম ক্রিকেট অ্যানালিসিস চ্যানেল। কি মতামত এই পুরো বিষয়টাকে নিয়ে, ঠিক আছে, এই টপিকটাকে নিয়ে আপনারা কি মনে করছেন যে হ্যাঁ আদৌ উচিত না অনুচিত না, বা আমরা যা বললাম সেগুলো নিয়ে আপনাদের কি মতামত, সবকিছু কমেন্ট করে জানাবেন। বন্ধুদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিন যারা ক্রিকেট ভালোবাসে, আইপিএল ভালোবাসে, চেন্নাই ভালোবাসে, সিএসকে, সব টিমের ফ্যানদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিন। থ্যাংক ইউ, টাটা।